না, সেটা নিয়ে আজকে সার্কিট বেঞ্চে একটি মামলা ছিল। তো সেই মামলাটি আজকে মুভ করা হয়। মামলাটি অনেকক্ষণ শুনানি হয়েছে, আজকে প্রায় সকাল 11টা থেকে বিকেল 3:30 অবধি। একটি অর্ডারও পাস করা হয়েছে। আহ, স্যার, প্রথমেই আপনাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত। আগের বছর আগস্ট মাসে শুভেন্দু অধিকারী হাইকোর্টে একটা মামলা করেছিলেন যে বিরোধী এমএলএদের নিরাপত্তারক্ষীদের বিধানসভার ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু শাসক দলের এমএলএদের নিরাপত্তারক্ষীরা ভিতরে ঢুকছে। সেটার রায় বেরিয়েছে কিছুদিন আগে, এই বিষয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, এই মামলাটি 1 বছরের মতো চললো আর কি। বহুদিন এটা নিয়ে আর্গুমেন্ট হয়েছে। বিধানসভার তরফ থেকে একটি অর্ডারও বলা যেতে পারে না, একটা এক্সিকিউটিভ ইনস্ট্রাকশন, সেটার মাধ্যমে বলা হয় হচ্ছে যে যারা সেন্ট্রাল প্রোটেক্টি আর কি, যারা সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস মানে সিএপিএফ যাকে বলে, সিএপিএফ মানে যারা আন্ডারে আপনার সিআইএসএফ, সিআরপিএফ এগুলি আসে আর কি। তো কোনো সেন্ট্রাল প্যারামিলিটারি বেসিক্যালি যারা পার্সোনাল সিকিউরিটি অফিসার্স এমএলএদের, তারা অ্যাসেম্বলির মধ্যে ঢুকতে পারবে না। মানে এক অর্থে বিজেপির এমএলএ যারা, তাদের কোনো দেহরক্ষী অ্যাসেম্বলির ভেতরে ঢুকতে পারবে না। একটি বড় রাস্তার ওপরে, এই নেতাজি ইন্ডোরের থেকে ডায়াগোনালি অপোজিট যেটা অ্যাসেম্বলির যে গেটটা আছে তার পাশে একটি ম্যারাপ বেঁধে রাখা হয়েছে বড় রাস্তার উপরে, ফুটপাতের উপরে। সেই ম্যারাপে এই কেন্দ্রীয় বাহিনীর এই অফিসারদেরকে আহ, ঝড় জল বৃষ্টি তার মধ্যে বসিয়ে রাখা হয়। অথচ আহ, আহ, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং মাননীয় শঙ্কর ঘোষ মহাশয় যে পিটিশনটি মুভ করেন ক্যালকাটা হাইকোর্টে, রিট পিটিশনটি, তাতে বলা হয়েছিল স্পেসিফিক্যালি যে এরকম কেন্দ্রীয় বাহিনীর যে পার্সোনাল সিকিউরিটি অফিসার্স যারা আছে, তাদেরকে এরকম বড় রাস্তায় ফুটপাতের উপর বসিয়ে রাখা হচ্ছে। অথচ যারা আহ, রাজ্য সরকারের যারা পিএসও আছে, তারা কিন্তু অ্যাসেম্বলির ভেতরে ঘুরে বেড়াচ্ছে, মানে লবির মধ্যে অব্দিও। তো এই জিনিসটাকে চ্যালেঞ্জ করে মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হওয়া হয়। তো মামলাটি বহুদিন ধরে শুনানি চলে। আহ, অ্যাসেম্বলির তরফ থেকে একটি পয়েন্ট নেওয়া হয় যে না, সেই সময় তো যে সময় বন্ধ করা হয়েছিল, সেই সময় বুলেটিন প্রকাশিত হতো না। তো তাই জন্য একটা এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্ট্রাকশন ইস্যু করে বন্ধ করা হয়েছিল। তারপরে অ্যাসেম্বলির তরফ থেকে একটা অদ্ভুত কথা বলা হয় যে না, কোনো রকমেরই কোনো দেহরক্ষী ভেতরে ঢুকতে পারে না। তো তখন বুলেটিনের মধ্যেই যে জিনিসটা দেওয়া ছিল, বুলেটিনে কোথাও বলা নেই যে দেহরক্ষীরা ঢুকতে পারবে না, বলা আছে হচ্ছে কোনো দেহরক্ষী অস্ত্র নিয়ে অ্যাসেম্বলির ভেতর ঢুকতে পারবে না। অথচ এই পার্টিকুলার অর্ডারটা রয়ে গেছে যেখানে বলে দিয়েছে হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর কোনো দেহরক্ষী ভেতরে ঢুকতে পারবে না। তার মানে তো ইমপ্লাইডলি রাজ্যর পুলিশ যারা আছে তারা ঢুকতে পারবে, রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ। সো এই নিয়ে বহুদিন আর্গুমেন্ট হওয়ার পরে ফাইনালি মাননীয়া বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা, উনি বলেন হচ্ছে যে অ্যাসেম্বলি তরফ থেকে যিনি রিপ্রেজেন্ট করছিলেন, সিনিয়র অ্যাডভোকেট যিনি ছিলেন, তাকে বলা হয় হচ্ছে একটা ইনস্ট্রাকশন নিয়ে আসতে, যে সেই অর্ডারটা যেখানে কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেই অর্ডারটা কি আজকেও বলবৎ আছে, কেননা সেইটির ভিত্তিতে তাহলে পুনরায় আরো পুনর্বিচার হবে আর কি জিনিসটার। তখন একটি ইনস্ট্রাকশনের আকারে একটি জিনিস, একটি কাগজ নিয়ে আসা হয়, যাতে বলা হয় হচ্ছে যে না, বুলেটিন ছিল না, তাই জন্য এই অর্ডারটা পাস করা হয়েছিল। এখন তো বুলেটিনের মাধ্যমেই হয়, তো তাই জন্য কোনো সিকিউরিটি ভেতরে ঢোকে না। তখন আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করি, আদালতের কাছে আমি বলি যে এই বুলেটিনে এই জায়গাগুলো রয়ে গেছে, যেটা দিয়ে মানে একটা গ্রে এরিয়া রয়ে গেছে, যেটার মাধ্যমে আবার এই জিনিস করা হবে। আর তাছাড়াও আমি বলি যে ওই ইনস্ট্রাকশনের মাধ্যমে মানে নামে যে কাগজটি দেখানো হচ্ছিল, তাতে খুব বড় বড় করে লেখা আছে যে ভারতের পার্লামেন্টে কিভাবে কি প্রসিডিওর ফলোড হয়, এক্সেট্রা এক্সেট্রা, এই সমস্ত। তো আমি তাতে বলি হচ্ছে যে এটা তো একটা ক্ল্যারিফিকেশন কোড যেটা নিতে বলেছিলেন আর কি, বা যে ইনস্ট্রাকশনটা নিতে বলেছিলেন, তার বাইরেও ট্রাভেল করে
জিনিসটাকে একটু অন্য রকমের আকার দেওয়া হচ্ছে, যাতে একটা পক্ষপাত দুষ্ট ব্যাপার উঠে আসতে পারে। তো আমরা সংবিধানের যেটা 14 নম্বর আর্টিকেল, ইকুয়ালিটির ব্যাপারে যেটা বলে, সেই পয়েন্টেও আমরা আর্গুমেন্ট করি যে এটা তো একটা ডাইরেক্ট একটা আক্রমণ আর্টিকেল 14-এর ওপরে। আর তাছাড়াও আমরা বলি হচ্ছে যে আহ আরেকটা পয়েন্ট যেটা ছিল যে সংবিধানের 7th শিডিউল, যেটা 7th শিডিউলে লিস্ট 1 যেটা আছে, লিস্ট 1-এ কেন্দ্রীয় বাহিনীর ব্যাপারে বলছে। তো এই সাংবিধানিক যে পাওয়ার, যেখানে কেন্দ্রীয় বাহিনী ভারতবর্ষের যে কোনো জায়গায় ডিপ্লয়েড হতে পারে, যে কোনো জায়গায় যেতে পারে, সেই সেই পাওয়ারটাকে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্ট্রাকশনের মাধ্যমে কি খর্ব করা যায়, যে একটি পার্টিকুলার জায়গা মানে অ্যাসেম্বলি, পশ্চিমবঙ্গের অ্যাসেম্বলি, তার ভেতরে ঢুকতে পারবে না। তো আদালত সমস্ত কিছু শোনার পরে উম, মাননীয়া জাস্টিস অমৃতা সিনহা উনি অর্ডার পাস করেছেন, পাস করে বলেছেন যে সমস্ত এমএলএ যারা আছেন সবাইকে ইকুয়ালি ট্রিট করতে হবে। আর এই ইকুয়াল ট্রিটমেন্ট মানে হচ্ছে যে কোনো এমএলএরই দেহরক্ষী অ্যাসেম্বলির ভেতরে ঢুকতে পারবে না। তো সবার জন্য একই ফল, এক যাতে পৃথক ফল তো হয় না, তো এখন সেটাই হচ্ছে। তো এই ব্যাপার। তো আমরা তারপরে তো আমার মক্কেলের নির্দেশে আমার যে জুনিয়র আছে তারা নোটিশও দিয়েছিল এই অর্ডারটি কমিউনিকেট করে, হাইকোর্টের অর্ডারটি অ্যাসেম্বলি বাদ দিয়েও আহ, মাননীয় স্পিকারের যে সেক্রেটারিয়েট আছে আর কি, সেখানে দেওয়া হয়েছিল। তাছাড়াও ডিজি, কমিশনার অফ পুলিশ আর ডিরেক্টর অফ সিকিউরিটি, এদেরকেও নোটিশটা দেওয়া হয়েছিল অর্ডারটা কমিউনিকেট করে। তো এরপরে তো আজকে খবর পেলাম, বা আমি হাইকোর্ট থেকে ফেরার পথেও দেখলাম, অ্যাসেম্বলির বাইরে দেখলাম নতুন করে বিজ্ঞপ্তি ঝুলিয়েছে গেটগুলোর বাইরে, যেখানে লিখেছে হচ্ছে যে কোনো এমএলএ বা মন্ত্রীরই আহ, দেহরক্ষী অ্যাসেম্বলির ভেতর ঢুকতে পারবে না। তো কাজ হয়েছে। কিন্তু আজকে এই অর্ডারের পর বিধানসভা স্পিকারের কাছে একটা নোটিশ গেছে, যেখানে বলা হয়েছে যে শুধুমাত্র মমতা ব্যানার্জি ওনার দেহরক্ষীরা ভিতরে ঢুকতে পারবে, বাকি এমএলএদের দেহরক্ষীরা ভিতরে ঢুকতে পারবে না। কিন্তু মমতা ব্যানার্জি নিজেও তো একজন এমএলএ। দেখুন, সে নোটিশের ব্যাপারে তো আমার জানা নেই। আমি চোখে যেটা দেখেছি, আম, আমি সেটুকুই বলতে পারি যে এরকম একটি বিজ্ঞপ্তি বিধানসভার গেটের বাইরে আহ, আজকে আজকে থেকে লাগানো হয়েছে আর কি, যেখানে বলা হচ্ছে, আমার কাছে আছেও ইনফ্যাক্ট কি বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, আমি বলে দিচ্ছি আপনাকে, 1 সেকেন্ড। বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, উম, বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে নির্দেশের অনুসারে জানানো হচ্ছে যে আহ, মাননীয় মন্ত্রী এবং মাননীয় সদস্যদের ব্যক্তিগত সিকিউরিটি বিধানসভা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। তো আহ, এই আদেশটাই তো যথেষ্টভাবে ক্ল্যারিফাই করে দিচ্ছে আহ, যে কে ঢুকতে পারবে না। সবাই সবাইকে ইকুয়ালি ট্রিট করতে হবে, মহামান্য কলকাতা হাইকোর্ট যেটা বলেছে সেটি। এরপরে যদি কোনো রকম ভাবে আহ, কোনো ভায়োলেশন হয়, আহ, তাহলে তো আদালতের কাছে যাওয়ার পথ খোলাও আছে। হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা একটা অর্ডার দিয়েছিলেন যে বিরোধী দলনেতা যেখানে যাবে রাজ্য পুলিশের কাছে যেন সেই নির্দেশ থাকে। কিন্তু আমরা দেখেছি কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু বাবুর ওপর একটি প্রাণঘাতী হামলা হয়, রাজ্য পুলিশের কাছে খবর থাকা সত্ত্বেও তারা সেখানে দর্শকের ভূমিকা পালন করে। না, সেটা নিয়ে আজকে সার্কিট বেঞ্চে একটি মামলা ছিল। তো সেই মামলাটি আজকে মুভ করা হয়। মামলাটি অনেকক্ষণ শুনানি হয়েছে, আজকে প্রায় সকাল 11টা থেকে বিকেল 3:30 অবধি। একটি অর্ডারও পাস করা হয়েছে আইজি নর্থ বেঙ্গলকে, মাননীয় বিচারপতি জাস্টিস অনিরুদ্ধ রায় বলেছেন হচ্ছে একটি অ্যাফিডেভিটের মাধ্যমে একটি রিপোর্ট সাবমিট করতে, যে কি বেসিসে মাননীয় বিরোধী দলনেতার তরফ থেকে যে কমপ্লেন করা হয়েছিল, তার কি বেসিসে এফআইআর রেজিস্টার করা হয়নি। তো সেটি এখনো চলছে, মামলাটি 15 তারিখে নেক্সট আছে। তো আহ, কলকাতা হাইকোর্টের শুধু মাননীয় জাস্টিস রাজশেখর মান্থা নয়, আহ, তার আগেও অর্ডার পাস্ট হয়েছে আর কি, যেটা পেরেন্ট ম্যাটার আর কি। তো আহ, সেটা থাকা সত্ত্বেও তো বারবার আদালতের কাছে আসতে হচ্ছে, আহ, যে রুট লাইনিং বা পাবলিক মিটিং এর জায়গায় সিকিউরিটি ব্রিচ যে বারবার হচ্ছে, সেটি জানিয়ে বারবার মাননীয় বিরোধী দলের নেতাকে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। এবার আদালত বিচারের জায়গা, যদি কোনো রকমের
আদালতের অর্ডার মানা না হয়, মানুষের মৌলিক অধিকার আছে আদালতের কাছে অ্যাপ্রোচ করার। তো আহ, সেটা নিয়েও বিচার চলছে। দেখা যাক, 15 তারিখে আছে মামলাটি আবার। এসএসসি একটি অযোগ্য প্রার্থীদের লিস্ট বের করেছে, যেখানে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষজন তৃণমূলের দলের, কেউ বিধায়কের পুত্র, কেউ বিধায়কের স্ত্রী, এরকম। মানে তাহলে এই যে এতদিন ধরে এসএসসি যে কালিমা লিপ্ত হয়েছে, তা কি রাজ্য সরকার মেনে নিচ্ছে যে তাদের দলের লোকেরাই সেটা করেছে, এবং সেই জন্যই এসএসসি অযোগ্যদের লিস্ট বের করতে গড়িমসি করছে? দেখুন, একটা সময় এসএসসি ম্যাটার্স গুলোতে, এসএসসি প্রাইমারি এই ম্যাটার গুলোতে আমি যখন কেন্দ্রীয় সরকারের পদাধিকারী ছিলাম, আহ, তখন আমি সিবিআই এর হয়ে অ্যাপিয়ার করতাম। তো তখন অবধি আমি জিনিসটি যখন মামলা করেছি, সে ব্যাপারে জ্ঞাত ছিলাম। আমি যে মামলা করি না সে মামলার এখনো তো আমি সে মামলার সাথে কোনোভাবে যুক্ত নই। আর বহু লোক আমার সাথে যোগাযোগও করেছে আমাকে এনগেজ করার জন্য। বাট আমি প্রিন্সিপালি কোনো এই এসএসসি রিলেটেড ম্যাটার গ্রহণ করছি না, যেহেতু একটা সময় আমি অ্যাপিয়ার করেছি এসএসসি বা প্রাইমারি এই ম্যাটার গুলোতে। সেটা প্রিন্সিপালি উচিত নয় করা, মরালি এথিক্যালিও উচিত নয় করা। তো আজকের দিনে কি হচ্ছে সে ব্যাপারে আমি যে মামলা করি, আমাকে জিজ্ঞেস করবেন, বলতে পারবো। আমি আইনজীবী মানুষ। আমি কোনোভাবেই রাজনৈতিক ব্যক্তিত্ব নই, রাজনৈতিক মামলা করি। তো এ বিষয়ে আমি মন্তব্য করতে পারবো না। যে মামলায় আমি নেই তার ব্যাপারে তো আমার বলা মুশকিল। অযোগ্যদের যে লিস্ট বেরিয়েছে সেখানে দেখেছি আমরা আছে 1806 জন। মানে তারপরও বলা হচ্ছে যে যোগ্যদেরকে পরীক্ষায় বসতে হবে। আপনার কি মনে হয় যে এই সিদ্ধান্ত ঠিক সিদ্ধান্ত? নিশ্চয়ই আদালতের কাছে বিচারাধীন ব্যাপারটা, তো আদালত নিশ্চয়ই সেটি শুনে আদালতের দৃষ্টি আকর্ষণ করলে আদালত নিশ্চয়ই সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে। একদম শেষ প্রশ্ন, যে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যে অন্য রাজ্যে আমরা দেখতে পাই যে চাকরি পাচ্ছে সেই লিস্ট বেরোচ্ছে, কিন্তু আমাদের রাজ্যে আমরা দেখছি চাকরি গেল অথবা চাকরি চুরি হয়েছে সেই লিস্ট বেরোচ্ছে? না, এটা দেখুন, আমি আপনাকে বলতে পারি, যখন আমি মামলাগুলিতে ছিলাম সিবিআই এর হয়ে, তখন সেই সময় আমার মাধ্যমে আদালতের কাছে পিরিয়ডিক রিপোর্টস ফাইল করা হয়েছিল। তাতে সিবিআই এর তরফ থেকে পুরো কিভাবে আহ, এই জালিয়াতিটা হয়েছিল, আর কি অসামান্য তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন জালিয়াতি আর কি, পুরো জিনিসটি ইন্ডিকেট করা হয়েছিল। তো তারপরে তো গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, বিভিন্ন মামলাও হয়েছে, কিন্তু এখনো অবধি তো দেখা যাক, মানে অনেকগুলি কি বলবো আপনাকে, অনেক এই 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 বিষয়ের জন্য অনেক নিরপরাধ মানুষও, যারা সত্যিই ডিজার্ভিং, তারাও আজকে বঞ্চিত হচ্ছে আর কি। তো এই দায় তো সম্পূর্ণভাবে তাদেরই, যারা দায়িত্বে ছিল পরীক্ষাটি ঠিক মতো নেওয়ার, ঠিক মতো রিক্রুটমেন্ট করার। তারা যদি আজ ঠিক মতো করতো, আজ এতগুলো তরুণ ছেলে মেয়ের এই অবস্থা হতো না আজকে। আর কি অবস্থা তাদের, সেটা দেখে খারাপ লাগে আর কি। এর বাইরে তো আর কিছু বলতে পারবো না। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।